খেলাটা ওনার পক্ষে মানে চেনা মাঠে হচ্ছে না। পশ্চিমবঙ্গে এখন এমন একটা স্বৈরতন্ত্রী প্রশাসন চলছে, বেআইনিভাবে এসআইআরে ভারতীয় নাগরিকদের নাম না ঢুকিয়ে বিদেশি নাগরিকদের নাম ঢোকানোর খেলায় মেতেছেন। উনি তো কোনো সংবিধান মানেন না, কোনো ভারতীয় ন্যায় সংহিতাও উনি জানেন না। দুটো ট্যাঙ্ক বেরোবে, তখন উনি এবং ওনার ভাইপো এই দুজনকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষের ক্ষিপ্ত হওয়া উচিত এই ভদ্রমহিলার ওপর। ওনার সবচেয়ে বড় মুশকিল হচ্ছে, এটার থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে উনি এখন এসআইআর এবং নির্বাচন কমিশনকে ভয় পাচ্ছেন। অন্য বছর চেঁচামেচি, মেলোড্রামা, তারপরে অসুস্থতার অভিনয়, পা ভাঙা থেকে মাথা ভাঙা সবকিছুই করেছেন। কিন্তু এবারের যেন খেলাটা ওনার পক্ষে চেনা মাঠে হচ্ছে না। আর ওনাদের দেখো, একজন মানুষ যখন কথা বলবেন, তার যে সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, রুচি, এগুলো সব প্রকাশ পায়। উনি যেই শিক্ষা দীক্ষা রুচি ওনার যেমন, সংস্কৃতি যেমন, সেইভাবে করেন। আর পশ্চিমবঙ্গের ব্যাপারটা হচ্ছে, পশ্চিমবঙ্গে এখন এমন একটা স্বৈরতন্ত্রী প্রশাসন চলছে যে এখানকার সংবাদ মাধ্যম থেকেও কিন্তু সচরাচর আমরা সঠিক জিনিসটা আমাদেরকে চয়ন করতে হয় কষ্ট করে, না হলে সেটা বোঝা যায় না। তোমাদের এই সোশ্যাল মিডিয়ার দৌলতে তাও কিছু কিছু জিনিস বেরিয়ে আসে। যেমন ধরো, উনি এই যে বললেন কথাগুলো যে এফআইআর অনেক আছে, আসলে ক্রিমিনালরা কখনো এফআইআর কে ভয় পায় না। সাধারণ মানুষ, ল অ্যাবাইডিং সিটিজেন, তারা এফআইআর কে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কে ভয় পায়। ক্রিমিনালরা তো ভয় পায় না। উনি কেন পাবেন? উনি কি উনি জানেন, আমি বলছি না কিছু। আর দ্বিতীয় আর একটা কথা বলি, উনি এই এফআইআরটাও কিন্তু করতে রাজি হননি। এবং ওনার চিফ সেক্রেটারি কে যখন দিল্লিতে কল করে পুরো সংবিধান দেখিয়ে বলা হলো এফআইআর করতে, এবং তারা যখন শতপ্রবৃত্ত হয়ে অফিসারদের সাসপেন্ড করলো, তখন ওনার চিফ সেক্রেটারি ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছেন, নন্দিনী চক্রবর্তী, এবং তারপরে এফআইআর করা হলো। তো এখনো কিন্তু মমতা দেবীর মাথায় এটা ঢোকেনি আমার মনে হয়। তার কারণ উনি এখনো এফআইআর, ওই সাসপেনশন, উনি মনে করছেন এই সাসপেনশনটা তো হয়েছে ওই এসআইআর এর কাজের জন্য। এবং আমি শুনলাম উনি বলছেন যে তারা এই নির্বাচন কমিশনের কাজ করবে না, অন্য কাজ করবে। আবার তিনি বলেছেন এদেরকে পরে আমি প্রমোশন দিয়ে দেবো। এটার দ্বারা প্রমাণ হলো উনি বেআইনিভাবে এসআইআরে ভারতীয় নাগরিকদের নাম না ঢুকিয়ে বিদেশি নাগরিকদের নাম ঢোকানোর খেলায় মেতেছেন, এবং সেই কাজ যারা করবে তাদেরকে উনি নাকি প্রমোশন দেবেন। ব্যাপারটা কিন্তু ওনার পিতৃদেবের রাজত্ব, উনি সেখানে সুলতানা রিজিয়া নন। উনি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত একজন মুখ্যমন্ত্রী। উনি মুখ্যমন্ত্রীর পাওয়ার লিমিটেশন দুটো সম্পর্কেই অসচেতন, এক। দ্বিতীয়ত বোঝাই গেল, আমি প্রথমেই যেটা বললাম, যে উনি খুব ভয় পেয়েছেন। কিন্তু পরে যখন জানলেন যে দুজন ডব্লিউবিসিএস অফিসার সহ 7 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের চাকরি থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে, উনি ভাবছেন আমি চাকরির থেকে না সরালে কি করে হবে। আমি বলতে চাই, একটা পশ্চিমবঙ্গ সরকারের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ওনার সইতে হয় না। উনি অ্যাপ্রুভ করতে পারেন রেকমেন্ডেশন যেটা আসে, এবং আলটিমেটলি গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট, এইভাবে থাকে। এমনকি ডিসমিসাল, সাসপেনশন সবই গভর্নর ইজ প্লিজ টু ডিসমিস, গভর্নর ইজ প্লিজ, গভর্নর সবসময় প্লিজড হন। এই সাংবিধানিক যে প্রক্রিয়াগুলো, এটা ওনার জানা নেই। এবং ওনার এও জানা নেই যে এইসব করার অধিকার কিন্তু কোনো মুখ্যমন্ত্রী বা
মন্ত্রীর নেই। মন্ত্রিসভার খালি আইন বা নীতি নির্ধারণের তাদের ভূমিকা আছে। উনি নিজেই সবকিছু করে, সুলতানা রিজিয়া হয়ে গেছেন। উনি তো মানে কোনো সংবিধান মানেন না, কোনো মানে ভারতীয় ন্যায় সংহিতাও উনি জানেন না, করেননি। উনি বলছেন আমি প্রমোশন দেব। এই যে প্রমোশন দেব কথাটা না, এখন বিরোধীরা বা পরবর্তী প্রশাসন মানে ভোট পরবর্তী প্রশাসন কিভাবে চালাবে সেটা জানি না। যদি উনি থাকেন, যদি পরবর্তীকালে তাদের প্রমোশন হয়, এই একটি কারণে কিন্তু তাদের প্রমোশন আটকে যেতে পারে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার জন্য। কারণ ইয়েস, ওই প্রমোশনটা কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক তখন বিচার্যের মধ্যে ওনার হুমকিটা চলে আসবে। উনি যে বললেন, এবং উনি দেখো একটা জিনিস, উনি ভয় পেয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে সংবিধান অনুযায়ী আমাদের যে ইলেকশন কমিশনের কাজ, ইলেকশন কমিশন করছে, ওনার চটিচাটা মাধ্যমগুলো প্রচার করেছিল উনি নাকি বিশাল সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে গিয়ে। উনি কিন্তু নিজে সুপ্রিম কোর্টে কোনো কালো কোট পরে যাননি, কালো কোট পরে সুপ্রিম কোর্টের বাইরে ফটো তুলেছেন, সেটা ঠিক, এবং সংবাদ মাধ্যমগুলো ওই ফটোটা দেখাচ্ছে। তো এইরকমই ব্যাপার, ওই অ্যাক্টিং করে না তোমার নায়ক নায়িকারা একরকম, ওই রকম। এবং সুপ্রিম কোর্টে যে লাইভ যে সেদিন সওয়াল হচ্ছিল, সেখানে আমি দেখেছি উনি সওয়াল জবাবটাকে ওখানে ডিসরাপ্ট করে বলছেন মাই লর্ড, হ্যাঁ, অ্যাজ এ কমন ম্যান আমি বলতে চাইছি, এরকম কিসের। এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস ওনাকে ইন্ডিকেট করে দিলেন যে আপনার লয়াররা তারা যথেষ্ট প্রাজ্ঞ, নাম করে বললেন যে তারা সওয়াল করছেন, আপনার তো এখানে সওয়াল করার কথা না, আপনি এখন থাকুন বসে। তখন বলছেন উইথ হিজ পারমিশন আই এম সেইং দিস। এরকম একটা অসভ্য, মানে কোর্টে কি বলবো, যে কোর্টকে বাধা দানকারী মহিলা, যিনি সংবিধান মানেন না, তিনি আইন মানেন না, ডেকোরাম মানেন না, কিছুই মানেন না। এমতাবস্থায় একটাই কিন্তু সন্দেহ রয়ে যায় যে এসআইআর অনুযায়ী, যেটা সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে নাগরিকত্বকে আমরা যাচাই করব নাকি, এদের যেন তেন প্রকারেণ আবদার এটা করতে হবে, না হলে এই করব ওই করব। উনি নিজেকে 440 বলছেন, আরে 440-এর বাবা 880ও তো আছে। যখন দুটো ট্যাঙ্ক বেরোবে তখন উনি এবং ওনার ভাইপো এই দুজনকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না পশ্চিমবঙ্গে, তার আগেই ভেঙে গেছে। মানে যদি উনি এইরকম ভাবে ভারত সরকার এবং ভারতীয় সংবিধানের বিরুদ্ধে যুদ্ধে নামেন, তাহলে তো সেই জায়গাতে মানে যেতেই হবে ভারতকে। আজকে যদি উনি এই যে উনি যেটা করছেন জয় বাংলা, তারপরে উনি জয় বাংলা লোগো দিচ্ছেন সরকারি এতে তোমার নথিতে, হ্যাঁ, এরপরে উনি বলতেই পারেন যে জয় বাংলা আমি মানি না, আমি বাংলার মুখ্যমন্ত্রীটা প্রধানমন্ত্রী হতে কতক্ষণ সময় লাগে বা প্রেসিডেন্ট হতে কতক্ষণ সময় লাগে। উনি তো কোনো নিয়ম মেনে, দেখো এসআইআর বিভিন্ন রাজ্যে হয়েছে, ভবিষ্যতেও হবে। এইভাবে পরপর লোককে সাসপেন্ড করা এবং সাধারণ মানুষের মনে যেরকম ভয় ধরানো হচ্ছে, দেখো কিরকম ভাবে ওনার মিডিয়া, ওনার যে চটি চাটা মিডিয়া, উনি বাধ্য করেছেন মিডিয়াগুলোকে, না হলে বড় মিডিয়া হলেও বন্ধ করে দেবেন উনি পশ্চিমবঙ্গে, তারা চালাতে পারবে না। তো তাদের প্রচারের ধরনটা দেখো, কত কত লোক নাকি এসআইআরে কল করার জন্য মারা যাচ্ছেন, কেন কি সেখানকার লাইনে কত কষ্ট হচ্ছে। আরে তার থেকে তো বেশি লোক যুব সাথী লাইন দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডারে লাইন দিচ্ছে, কই সেখানেও তো কেউ একজন অসুস্থ হয়ে মারা গেছে বলে এমন কোনো সংবাদ মাধ্যমে আমরা দেখিনি। এ কি অদ্ভুত খেলা। পশ্চিমবঙ্গের মানুষকে কি এতটাই স্টুপিড ভাবা হচ্ছে? আর দ্বিতীয় হচ্ছে, বারবার উনি দোষ দিচ্ছেন যে ওই মানে নির্বাচন কমিশনকে, কিন্তু নির্বাচন কমিশনের হয়ে কারা কাজ করছেন? মমতা ব্যানার্জির সরকারের পাঠিয়ে দেওয়া লোকজনরা, এবং তাদের থেকে ধরা পড়ছে যে তারা কিভাবে নির্বাচন কমিশনের যে বক্তব্য সেটাকে অমান্য করে বিদেশি নাগরিকদের ঢোকাচ্ছেন আর দেশের নাগরিকদের বাদ দিচ্ছেন। এটা তো মমতা ব্যানার্জির লোক এবং তার প্রশাসনের লোক, এবং তাদের কাজ নিয়ে মমতা ব্যানার্জি দোষ দিচ্ছেন গণেশ কুমার এবং আমাদের নির্বাচন কমিশনকে। এ তো অদ্ভুত। পশ্চিমবঙ্গের মানুষের ক্ষিপ্ত হওয়া উচিত এই ভদ্রমহিলার ওপর, যিনি বেআইনি ভাবে চাইছেন যে ভারতের বাইরের মানুষদেরকে
ভোটার করে এইখানে তিনি তার মৌরুষি পাট্টা জাগিয়ে রাখবেন এবং এটাকে জয় বাংলা বলে তিনি একটি গ্রেটার বাংলার পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনাকে রূপায়ণ করার জন্য ইলেকশন কমিশন তাকে সাথ দেবে। এইটা না হলেই তিনি নিজে 440 ভোল্ট 80 ভোল্ট কত কিছু বলতে থাকেন, উল্টো পাল্টা কথা বলেন, গালাগাল করেন, নাম বিকৃত করে বলেন। ওনার নাম বিকৃত করে তো কেউ বলে না। আসলে বিলো দ্য বেল্ট ছাড়া হিট করার মতো উনি বিরোধীদের কোনো, ওনার বিরোধীদের জায়গা কোনো খুঁজে পাচ্ছেন না। ওনার ইন্টারেস্টে, অবশ্যই অসৎ ইন্টারেস্ট বা বেআইনি ইন্টারেস্ট, সেগুলোতে আঘাত পড়লেই উনি ক্ষিপ্ত হয়ে গিয়ে এইসব অসামাজিক এবং অসাংবিধানিক কথাবার্তা বলেন। না, এগুলো তো অ্যাক্টিং। এবং তাতে আমি তো এটাই বলছি যে যারা ইলেকশন কমিশনের কাজকর্মে ক্ষিপ্ত হচ্ছেন সাধারণ মানুষ, তাদের এটা বোঝা উচিত যে তাদেরকে যে হ্যারাস করছেন সেটা মমতা ব্যানার্জি এবং তার দলবল বিশেষ স্বার্থে তাদেরকে এটা করছেন। এবং যে লোকগুলো, সে আপনার যেই হোক না কেন, অবজারভারই হোক আর আপনার কি বলে বিএলও, এই আর সব তো মমতা ব্যানার্জির সাপ্লাই করা লোক। মমতা ব্যানার্জির সাপ্লাই করার লোকের রেসপন্সিবিলিটি কি ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন কমিশন রুল ঠিক করে দিয়েছে, ইলেকশন কমিশন নিয়ম ঠিক করে দিয়েছে এবং সেটা ইলেকশন কমিশনের পুরো এখতিয়ার আছে, সেটা সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে, সেখানে কিছু করতে পারছে না। সেই জন্য মিডিয়াকে দিয়ে নাটক করানো, নিজে এরকম কুৎসিত মেলোড্রামাটিক নাটক করে চলেছেন। এটা আমি জানি না যদি এইভাবে মমতা ব্যানার্জি সাকসেস পায় তাহলে ভবিষ্যতের বাংলা, তখন তো আর পশ্চিম বাংলা থাকবে না, ভবিষ্যতের বাংলা কিন্তু মানে জম্মু কাশ্মীরের যে গত 1989 থেকে 2014-15 অবধি যে অবস্থায় গিয়েছিল, সেই তার থেকেও কিন্তু খারাপ অবস্থা হবে।